হ্যাঁ এটা এলো তো। না এটা বাইরের একটা ছবি তুলে নি নাহলে। আজ আমাদের এই দেশ 122 কোটি মানুষের। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশুর জন্মগ্রহণটা তার বাবা মার কাছে ছাড়া অন্য কারোর কাছে খুব একটা ঐতিহাসিক হয় না। কিন্তু একটা বই যখন আত্মপ্রকাশ করে তখন অবশ্যই তার একটা হরোস্কোপ থাকে। সে তার ভাগ্য নিয়েই বোধহয় এই পৃথিবীতে জন্মায়। আমাদের জীবনটা যদি গদ্যময় হয় তাহলে মনটা অবশ্যই পদ্য। আর অতি বড় ডাউন টু আর্থ মানুষও কিন্তু এক অচিন ক্ষণে স্বপ্ন দেখে, এই পদ্যেরই স্বপ্ন। অর্থাৎ তার মনে যে উত্থান পতন হয়, যে আলোড়ন তৈরি হয়, তিনি পদ্যের মাধ্যমে, কাব্যের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে সেটাকে তুলে ধরেন। আজকের আমাদের এই অনুষ্ঠান মূলত এক গদ্যময় মানুষের কাব্যের উপহার। তিনি জীবিকায় প্রশাসক। যদিও একটু বলে রাখি যে প্রশাসনে থাকা অবস্থাতেও যে সাহিত্য বা কবিতা চর্চা করা যায় না এটা বলবো না, এটা অনেক দিন থেকেই চালু। আমরা যদি দেখি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তো প্রশাসকের একটা চূড়া ছিলেন, তিনিও কাব্য রচনা করেছিলেন। আবার সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তিনিও করেছেন। আবার আজকের যিনি থাক, তার নামটা একটু উচ্চ থাক, একটু পরেই সেই মোড়কটা আমি খুলব। তো তিনিও কিন্তু সেই অতি একটা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন কি কবিতার স্বপ্ন। আর কবিতা দেখুন তাতে কিছু এসে যায় না, কে কবিতা তাকেই ভালোবাসে, কবিতা যাকে ভালোবাসে, অর্থাৎ কবিতাকে যে ভালোবাসে কবিতা তাকে কাছে টেনে নেয়। আর প্রথম থেকেই তো একটা জিনিস আমরা জানি যে ভাষা আর ভাবের মধ্যে চিরকালই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভাষা যদি রথি হয় তাহলে ভাব হচ্ছে রথ। অর্থাৎ কে কাকে টেক্কা দিয়ে চলবে, ওই যে রবীন্দ্রনাথের রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি না। এক্ষেত্রে সেটা বলবো না। এখন তো শুধু মডেলের যুগ, অর্থাৎ ভাষা নিয়ে, ভাব নিয়ে, ভঙ্গিমা নিয়ে তাদের কালচার করার যুগ। তাই কবি সাহিত্যিক যারা আছেন তারা সব সময় পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। তো এই যে এনার লেখা, অর্থাৎ আমি আর নাম চেপে রাখছি না, ইন্দ্রনীল সেনগুপ্ত, আগেই বলেছি যে জীবিকায় প্রশাসকে আছেন উনি। তো উনিও কিন্তু কলমের জোরে হাজারো মানুষের ব্যস্ততা, নানান ঝামেলা সামলে তার যে সময়টুকু বার করে নেন, তিনি কিন্তু কোনো ক্লাব বা কোনো আড্ডায় যান না। তার আগে আমি ডেকে নিই আমাদের মঞ্চে শ্রী সুবোধ সরকার মহাশয়কে। উনি কবি, সাহিত্যিক, এবং ওনাকে আমরা মন থেকে ভালোবাসি, মন থেকে চাওয়া। তা আমি সুবোধ সরকার মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এরপর বলবো যে সাহিত্যিক সুবীর বসুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ওনার অনেক লেখা 19-20 দেশ পত্রিকাতে বহুদিন ধরে জনপ্রিয়। ওনাকে অনুরোধ করছি। সব শেষে দ্বীপ প্রকাশনার অন্যতম কর্ণধার মিস্টার শঙ্কর মণ্ডল, তিনি আসতে পারেনি, তিনি এসেছেন। আচ্ছা, উনি এসেছেন, কিন্তু ওনার গলার একটু অবস্থা খারাপ বলে ওনার পুত্র ওনাকে তুলবো। আচ্ছা, শঙ্কর বাবু, আপনাকে অনুরোধ করছি একবার আসুন, কারণ আপনার হাত ধরে অনেক অনেক মানুষ মানে তড়ি পার হয়েছে আর কি, সেই অবস্থা। আজকে যিনি আমাদের মুখ্যমণি, অর্থাৎ শ্রী ইন্দ্রনীল সেনগুপ্ত, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি যদি আসন গ্রহণ করেন। আমাদের এই অতিথিদের বরণ করার জন্য আমি
শ্রীমতী পৃথা বন্দ্যোপাধ্যায়কে আসতে বলছি একটু পুষ্পস্তবক দেওয়ার জন্য। ফুল দিয়ে বরণ করার রীতি আমাদের অনেক দিনের। ফুল, চন্দন বা প্রদীপে, তো আমরা এখানে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি একে একে। এরা প্রত্যেকেই সাহিত্যের দোরগোড়ায় অত্যন্ত গুণী মানুষ। আমরা বলি কথায় যে সাহিত্যই জীবন, না জীবনই সাহিত্য। বোধহয় এরাই আমাদের সাহিত্যের দর্পণ। সেই দর্পণের মধ্যে দিয়েই আমরা আমাদের প্রতিচ্ছবিটা প্রতি মুহূর্তে দেখতে পাই। আমাদের পুষ্পস্তবক দেয়া হলো সবাইকে। এবার একটু রবীন্দ্রনাথের ছোঁয়া চাই। যে রবীন্দ্রনাথ আমাদের থেকে 150 বছরের বড় হলেও তাকে ছাড়া তো আমরা বাঁচতে পারি না, প্রতিনিয়ত তাকে প্রয়োজন হয়। তাই চন্দ্রনা মিত্র আছেন এখানে, উনি একটু সঙ্গীত পরিবেশন করবেন, অবশ্যই রবীন্দ্রনাথের গান দিয়ে আজকে আমাদের চলার পথের যাত্রা শুরু হোক। চন্দ্রনাদি, তোমাকে আসতে বলছি, তুমি একটু এসো। দাদা গিয়ে বসুন, না না আপনি গিয়ে বসুন, এটা বসুন। নমস্কার। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজকরা আমাকে গান গাইতে ডেকেছিলেন। ব্যক্তিগতভাবে আমি দিলে না প্রাণে যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে যদি প্রেম দিলে না প্রাণে কেন তারার মালা গাঁথা কেন ফুলের শয়ন পাতা কেন তারার মালা গাঁথা কেন ফুলের শয়ন পাতা কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে যদি প্রেম দিলে না প্রাণে তবে ক্ষণে ক্ষণে কেন
যদি প্রেম দিলে না প্রাণে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝড় ঝড় জল, গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারে কে গো তুমি কার হাসি কান্নার ধন, ওগো কান্ডারে কে গো তুমি কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিব যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। ভীষণ মনটাকে ভারাক্রান্ত করে দেয়। সেটা বোধহয় রবীন্দ্রনাথের ধর্ম, সবসময় কিছু না কিছু বুড়ো একটা করবেই। তো আজকে তো চাঁদের হাট, তো কেউ আছেন প্রচারের আলোয়, আবার কেউ কেউ আছেন প্রদীপের নিচে, কিন্তু সবার মধ্যে পরিচিতি একটাই, যে সবাই স্বপ্ন দেখেন। এই স্বপ্ন কিন্তু নিরাকার, স্বপ্নের কোনো আকার হয় না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে ঈশ্বর নিরাকারও বটে আবার সাকারও বটে। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জল নিরাকার, কিন্তু জলে যখন ভক্তিহীন যোগ হয় তখন সেটা বরফ হয়ে সাকার হয়ে যায়। ঠিক তাই মানুষের স্বপ্নটাও তাই নিরাকার, কিন্তু যখন তাতে আকার যোগ হয় তখন সেটা সাহিত্য, কাব্য, পদ্য যা বলেন তাই হয়। আজকে আমরা যেটা করতে চলেছি সেই মুহূর্ত, সেই শিশুর জন্মক্ষণ। ইন্দ্রনীল সেনগুপ্তের বিকেলের হ্রদের ধারে বইটি উন্মোচিত হতে চলেছে, এবং আমি আশা রাখি, আমি কেন সবাই হয়তো বলবো যে দামিনী, কামদুনি, মুম্বাইয়ের চিত্র সাংবাদিক, এই যে নির্যাতিতা দলিত মানুষজন, এই সব কিছুকে ফেলে আমরা যেন নতুনের দিকে এগিয়ে যেতে পারি। এই বইটির মাধ্যমে একটা নতুন সূর্য, নতুন দিগন্ত আমাদের মধ্যে
খুলে যাবে। এবং আজকের পর থেকে এই সংকলনটি আমাদের প্রত্যেকের ঘরে শোভা পাবে। এবং আমার মনে হয় প্রতিনিয়ত আমি বইটা একটু উল্টে পাল্টে দেখছিলাম যে এমন কিছু লেখা আছে যেটা আমাদের মনের মণিকোঠায় একেবারে নাড়া দিয়ে যাবে। তো আর সময় নষ্ট করব না, আমি দ্বীপ প্রকাশনের অন্যতম কর্ণধার দীপ মণ্ডলকে আসতে বলছি এই পুষ্পস্তবকগুলো নিয়ে আসতে। পুষ্পস্তবক না, হ্যাঁ যদি বলেন তাই, এটাও একটা স্তবকই বটে, ফুলই তো, বই তো ফুলের সমতুল্য। তো সেই পুস্তকগুলোকে নিয়ে এসো এবং এই উন্মোচন করা হবে। এই মুহূর্তের জন্য আমরা বোধহয় সবাই অপেক্ষামান ছিলাম। আমি সবাইকে অনুরোধ করছি একসঙ্গে একটু কাছে আসুন এবং পুস্তকের উন্মোচনটা একসঙ্গেই হোক, যেটা ইন্দ্রনীল মহাশয়ের একটা স্বপ্ন বলতে পারি। কবি, সাহিত্যিক সবাই মিলে আমাদের এই ঘন্টি, হ্যাঁ সবাই করতালি দিয়ে সংবর্ধনার মাধ্যমে আমাদের বিকেলের হ্রদের ধারে পুস্তকটি উন্মোচিত হলো। এই মুহূর্তটি সত্যি সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের সবার কাছে। এবার আমি প্রথমেই চলে যাব যে ইন্দ্রনীল সেনগুপ্ত মহাশয় তো এই বইটি লিখেছেন, কিন্তু তার তো কর্মপ্রচেষ্টা বা তার বাড়ি থেকে তার স্ত্রী তিনি তো আছেনই, সহধর্মিনী, অনুপ্রেরণা আছে। তাছাড়াও আরো কিছু আছে যেটা হয়তো আমিও জানি না। আমি চাইবো একটু শেয়ার করুন উনি আমাদের সঙ্গে। আমি ইন্দ্রনীল সেনগুপ্তকেই প্রথমে বলি, আগে একটু শেয়ার করুন, তারপর তো কবি সাহিত্যিকরা আছেন, ওদের তো বাদ দিয়ে নয় অনুষ্ঠান। ধন্যবাদ স্রোত। প্রথম থেকে স্লাইড স্টার্টিং। এখানে এত গুণী মানুষজন আছেন না, আমি আমার ধৃষ্টতা, আমার পড়াশোনা নেই বেশি, এটা সাহিত্য খুব একটা পড়া নেই, তবু লেখার চেষ্টা করছি আমার মতো করে। স্টার্ট। আমি একটু আমি করবো, হ্যাঁ ক্ষমা করে দিও। ইন্দ্রনীল, তারপর নেক্সট ও চলে যাও, তার লেখালেখি ইত্যাদি। ও এটা হচ্ছে কি ইনসিডেন্টাল, এটাতে পরেও আসবো প্রসঙ্গে। এটা আমি প্রথমে কভারটা আমি ডিজাইন করেছিলাম, ওটাটা আনা গেল না, যেভাবে আনা গেল সেভাবে আপনাদের হাতে আসবে। নেক্সট। জন্ম নভেম্বর 1953, অর্থাৎ যথেষ্ট বৃদ্ধ। নেক্সট। কেন লিখি? ভালো লাগে। নেক্সট। কেন ভালো লাগে? নিজের জগৎ, আমি রাজা, রাজত্ব করতে কার না ভালো লাগে? নেক্সট। কখন ভালো লাগে? কেউ পড়লে ভালো লাগে, ছাপা হলে ভালো লাগে, কেউ ভালো বললে ভালো লাগে, কেউ লেখা চাইলে ভালো লাগে, লিখে টাকা পেলে ভালো লাগে। বেশি পাইনি, টাকা বেশি পাইনি। কবিতার গান হলে ভালো লাগবে না? হ্যাঁ? কবিতার গান হলে ভালো লাগবে না? সে তো তুমি আছো, সঙ্গীত দিয়ে দেবো। দিয়ে দিও। নেক্সট। আর কি ভালো লাগে? এগুলো ছেলে মানুষই, সব মানুষ ভালো লাগে, খুব ভালো লাগবে। সব মানুষ, ভালো মন্দ মাঝারি ঝুঁকে পড়া, সাদা কালো হলুদ নীল সব। নেক্সট। নীল মানুষ একটা অবসেশন, ঘুমের মধ্যেও দেখি নীল মানুষ, নিজেকেই দেখি কিনা কে জানে। নেক্সট। আর কি ভালো লাগে? ছোট ছোট ভালো লাগে, বড় কিছু না। সিনেমা ভালো লাগে, বাচ্চাদের ইংরেজি সিনেমা, হিন্দি অমিতাভ বচ্চন,
এখানে নেক্সট বাংলা সত্যজিৎ রায়, ওখানেই আমি শেষ। বই কেন সম্ভব হলো? নেক্সট কতগুলো নাম বলবো, এরা না থাকলে আমার বই হতো না। একমাত্র 1 নম্বর হচ্ছেন শঙ্কর মণ্ডল, কি দেখেছেন আমাকে পছন্দ করলেন আমার লেখা থেকে আমি জানি না। সঞ্জীব পন্থী আরেকজন আমার উৎসাহদাতা, আমার আত্মজন যারা রয়েছেন, নেট বন্ধু, ইন্টারনেটে খুব ঘুরি, প্রচুর বন্ধু আছে, ও বন্ধুরা সব বন্ধু আমার। আজকের অনুষ্ঠানটা কার কার জন্য হচ্ছে? কান্ডারিকে, এই চন্দনার নামটা কিন্তু দিইনি, তখন ও আমাকে বলেনি। হ্যাঁ, ওর নামটাও থাকবে। স্রোত 1 নম্বর, সৌমিত্র পেছনে দাঁড়িয়ে আছে, সঞ্জীব, ও দীপ, দীপ মানে দীপ প্রকাশনের দীপ, যে আচ্ছা দীপের সে লেখাটা পড়েছে না হয়নি? হবে। তারপর আমার বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক পলা আমার বোন। নেক্সট আমার প্রত্যেক